বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, যারা আজকে আমার ক্লাস দেখছেন প্রত্যেককে মহেশখালী আইল্যান্ড হাই স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা নিশ্চয়ই জানো আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমাদের ষষ্ঠ অধ্যায়ের মধ্যে যে অধ্যায়টা সেটা হলো পদার্থের গঠন। পদার্থের গঠন। তাহলে এই পদার্থের গঠন অধ্যায়ে অনেকগুলো পাঠ আছে। আজকে আমি পাঠ 1 থেকে 3 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 থেকে 3 পাঠের উপর ভিত্তি করে তোমরা এখান থেকে কিছু শিকনফল বলতে পারবে বা শিখতে পারবে, যেটি আমি এখানে লিখে রাখছি। এই পাঠ শেষে তোমরা পদার্থের গঠন ব্যাখ্যা করতে পারবে, মৌলিক পদার্থ কী তা বলতে পারবে, যৌগিক পদার্থ কী তা বলতে পারবে, মিশ্র পদার্থ কী বলতে পারবে, মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থের পার্থক্য করতে পারবে, ক্ষুদ্রতম কণার মতামত ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা শুরু করি আজকে পাঠ। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের চারপাশে অনেক পদার্থ আছে, যেমন পানি, বায়ু, ধাতু, লোহা, তামা, চুন, লবণ ইত্যাদি ইত্যাদি। এই সকল পদার্থ তোমাদের খুবই পরিচিত। এই সকল পদার্থগুলো আসলে কী দিয়ে তৈরি? এই সকল পদার্থ কেন ভিন্ন ভিন্ন থাকে? আসলে এই সকল পদার্থের যে ভিন্নতা আছে সেটা নির্ভর করে তাদের গঠনের উপর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে সকল পদার্থ তোমাদেরকে বললাম সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের আশেপাশে যে সকল পদার্থ আছে তাদের মধ্যে পানি, বায়ু, লবণ, চক, চুন, লোহা, তামা ইত্যাদি আরও অনেক পদার্থ আছে। এই সকল পদার্থগুলো যে ভিন্ন ভিন্ন সেটা তাদের গঠনের উপর নির্ভর করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অনেক পরিচিত একটি পদার্থ লোহা। তোমাদেরকে যদি আমি একটা লোহা দিই, সেই লোহাকে যদি তোমাদেরকে বলি এটা ভাঙো, ভাঙতে বললে তোমরা লোহা থেকে কি পাবে? নিশ্চয়ই তোমরা বলতে পারো স্যার লোহার টুকরাই পাবো, তাই না? হ্যাঁ, ঠিক তাই। লোহাকে ভাঙলে আমরা লোহার টুকরা পাবো। যদি ওই টুকরোগুলোকে আরও ছোটো ছোটো করে ভাঙি তাহলে সেক্ষেত্রে কী পাবো? তোমরা নিশ্চয় বলবে স্যার লোহার গুঁড়ো পাবো। এভাবে লোহার মতো যে সকল পদার্থকে ভাঙলে শুধু একটি মাত্র উপাদান পাওয়া যায় তাদেরকে বলি আমরা মৌলিক পদার্থ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মৌলিক পদার্থ কাকে বলে? মৌলিক পদার্থ যে সকল পদার্থকে
যে সকল পদার্থকে ভাঙলে শুধু একটি মাত্র উপাদান থাকে তাকে তাকে মৌলিক পদার্থ বলে। লোহার মতো এরকম আরো অনেকগুলো মৌলিক পদার্থ আছে। পৃথিবীতে এই পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা 118টি। তাহলে মৌলিক পদার্থের মধ্যে যেমন আমরা লোহাকে আয়রন হিসেবে লিখি, এটা আয়রনের সংকেত প্রতীক। যেমন হাইড্রোজেন H, অক্সিজেন O, নাইট্রোজেন N, কার্বন C ইত্যাদি প্রত্যেকটি মৌলিক পদার্থ। এ পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা কয়টি? 118টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা নিশ্চয়ই মৌলিক পদার্থ বুঝতে পারছো। যে পদার্থটিকে ভাঙলে শুধুমাত্র একটি উপাদান থাকবে তাদেরকে আমরা কি বলবো? মৌলিক পদার্থ বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আরো একটি পদার্থ নিয়ে আলোচনা করব। লবণ আমাদের অনেক পরিচিত একটা পদার্থ। তোমরা নিশ্চয় লবণ চিনো। লবণ আমাদের খাবারের সাথে আমরা লবণ ব্যবহার করে থাকি খাবারকে সুস্বাদু করার জন্য। এই লবণকে আমরা সংকেত হিসেবে সোডিয়াম ক্লোরাইড হিসেবে জানি, যেটা খাবার লবণ। এটি একটি পদার্থ, এটিও আমাদের পরিচিত একটি পদার্থ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা এই লবণকে ভাঙি তাহলে তোমরা কি পাবে? লবণকে যদি ভাঙি আমরা লবণের টুকরা পাবো, আরো ভাঙলে আরো ছোট ছোট টুকরা পাবো। তাহলে এই সোডিয়াম ক্লোরাইড, এই লবণকে যদি আমরা ভাঙি তাহলে দুইটি পদার্থ এখানে আমরা পাবো, একটা হচ্ছে সোডিয়াম, একটা হচ্ছে ক্লোরিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সোডিয়ামটা হচ্ছে যে ধাতু এবং ক্লোরিনটা হচ্ছে যে একটি গ্যাস, বিষাক্ত গ্যাস। এইরকম আরো অনেক পদার্থ আছে, যেমন চুনকে আমরা লিখি ক্যালসিয়াম অক্সাইড। এটাকেও যদি আমরা ভাঙি সেক্ষেত্রে আমরা একটা ক্যালসিয়াম পাবো আর একটা আমরা অক্সিজেন পাবো। এখানে ক্যালসিয়ামটা ধাতু, অক্সিজেনটা হচ্ছে যে গ্যাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এইরকম যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে একাধিক ভিন্ন ভিন্ন পদার্থ পাওয়া যায়। ভিন্ন ভিন্ন বলছি আমি এখানে, যেমন এটা ধাতু, এটা কিন্তু ক্লোরিন, দুই ধরনের ভিন্ন ভিন্ন পদার্থ পাওয়া যায়, তাদেরকে আমরা বলবো যৌগ বা যৌগিক পদার্থ। তাহলে যৌগিক পদার্থ কাকে বলে? যৌগিক পদার্থ হলো যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে একাধিক ভিন্ন ভিন্ন পদার্থ পাওয়া যায়, তাকে যৌগিক পদার্থ বলে। যেমন সোডিয়াম ক্লোরাইড, খাবার লবণ, এটি একটি যৌগিক পদার্থ। পানি H2, এটি একটি যৌগিক পদার্থ। চুনাপাথর, ক্যালসিয়াম কার্বনেট, এটি একটি যৌগিক পদার্থ। কার্বন ডাইঅক্সাইড,
গ্যাস এটি একটি যৌগিক পদার্থ ইত্যাদি অনেকগুলো যৌগিক পদার্থ আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই যৌগিক পদার্থ সম্পর্কে ধারণা পেয়েছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মৌলিক পদার্থ যৌগিক পদার্থের মতো আরও একটি পদার্থ আমরা চিনি, পরিচিত, যেটি মিশ্র পদার্থ নামে পরিচিত। তাহলে মিশ্র পদার্থ কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো এই যে খোলামেলা জায়গায় যে বায়ু আছে সেখানে বিভিন্ন ধরনের পদার্থ মিশ্র অবস্থায় আছে। যেমন ধূলোবালিও আছে, অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, নাইট্রোজেন আছে। তাহলে যে সকল পদার্থের মধ্যে একাধিক ভিন্ন ভিন্ন পদার্থ থাকে তাহলে তাদেরকে আমরা কি বলতে পারি? মিশ্র পদার্থ বলতে পারি। তাহলে মিশ্র পদার্থ কাকে বলে? এখানে বায়ু একটি মিশ্র পদার্থ। বায়ু একটি মিশ্র পদার্থ। যে সকল পদার্থে একাধিক ভিন্ন ভিন্ন উপাদান যুক্ত থাকে তাকে মিশ্র পদার্থ বলা হয়। যেমন বায়ু আরও আছে। তাহলে বায়ু একটি মিশ্র পদার্থ। কেন বায়ু একটি মিশ্র পদার্থ? নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে জানো বায়ুর মধ্যে অনেকগুলো পদার্থের মিশ্রণ আছে। আমরা যদি আরেকটা মিশ্র পদার্থ নিয়ে চিন্তা করি, ধরো তুমি একটি পাত্রে পানি নিছো, সেই পাত্রে তুমি কিছু লবণ যোগ করছো। এখানে লবণ দিছো। তাহলে এই যে লবণ যে তুমি দিছো পানির মধ্যে, তাহলে এটা কিন্তু পানি ছিল। তাহলে পানিও একটি পদার্থ যার সংকেত H2, লবণও একটি পদার্থ যার সংকেত সোডিয়াম ক্লোরাইড NaCl। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে পানিও আছে, লবণও আছে। পানিও একটি যৌগিক পদার্থ, লবণও একটি যৌগিক পদার্থ। তাহলে যে এখানে একাধিক পদার্থ যে সংযুক্ত আছে, মিশ্রিত অবস্থায় আছে, তাই আমরা এই লবণ এবং পানির মিশ্রণকে বলবো কি? মিশ্র পদার্থ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা মিশ্র পদার্থ কি বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের পাঠের মধ্যে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ এবং মিশ্র পদার্থের যে পার্থক্য করতে পারবে বলছিলাম, ইতিমধ্যে তোমরা এই তিনটে পদার্থের পার্থক্য তোমরা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এই যে পদার্থ, ভিন্ন ভিন্ন পদার্থের কথা বলছিলাম, সেই পদার্থগুলো যে ভিন্ন ভিন্ন পরমাণু দিয়ে তৈরি, সেই পরমাণু সম্পর্কে বিভিন্ন দার্শনিক এবং বিজ্ঞানীগণ বিভিন্ন ধরনের মতবাদ পেশ করছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠের 3 নম্বর পাঠ, ক্ষুদ্র কণার মতবাদ। ক্ষুদ্র কণার মতবাদ। ক্ষুদ্রতম কণার মতবাদ সম্পর্কে
ক্ষুদ্রতম কণার মতবাদ সম্পর্কে বিভিন্ন দেশের দার্শনিকগণ, বিজ্ঞানীগণ তাদের মতবাদ ব্যক্ত করছেন। সর্বপ্রথম গ্রিকের একজন দার্শনিক, তোমরা প্রত্যেকেই জানো, তার নাম ডেমোক্রিটাস। ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 6 শতাব্দী। ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 4 শতাব্দী কি বলছিলেন? পরমাণু সম্পর্কে প্রথমে ধারণা দিয়েছিলেন। বলছিলেন পরমাণু ক্ষুদ্রতম কণা। তিনি তার একটা নাম দিয়েছিলেন অ্যাটম। অ্যাটম অ্যাটম শব্দটি ইংরেজি শব্দ, যার বাংলা অর্থ পরমাণু। পরমাণু। তিনি এই অ্যাটম শব্দটি নিয়েছিলেন অ্যাটোমাস থেকে, যার অর্থ অবিভাজ্য। তাহলে ডেমোক্রিটাস বলছিলেন পরমাণুসমূহ ক্ষুদ্রতম কণা, যেটি আর ভাঙা যায় না, এবং তিনি তার নাম দিয়েছিলেন অ্যাটম, যার বাংলা অর্থ পরমাণু। তার ওই সময়কার আরও 2 জন দার্শনিক, প্লেটো এবং অ্যারিস্টটল, তার মতবাদের সাথে ভিন্নমত পোষণ করলেন। তারা বলছিলেন পরমাণুসমূহ নিরবিচ্ছিন্ন। এদেরকে যদি ভাঙা হয় তাহলে এগুলা ক্ষুদ্র হতে আরো ক্ষুদ্রতর হতে থাকবে। পরবর্তীতে 1803 সালে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে, বিভিন্ন তথ্য ও পরীক্ষালব্ধ প্রমাণের উপর ভিত্তি করে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তীতে 1803 সালে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন বিভিন্ন পরীক্ষালব্ধ তথ্যের উপর ভিত্তি করে তার একটা মতবাদ পেশ করেন। তার মতবাদটা পরমাণুবাদের মতবাদ নামে পরিচিত। তার মতবাদে কি ছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমরা তাহলে দেখি জন ডাল্টনের যে মতবাদ ছিল সেটা আমি এখানে একটা পোস্টারে আমি লিখে নিয়ে আসছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে ডাল্টনের পরমাণুবাদ। তার মতবাদে ছিল 1 নাম্বার, মৌলিক পদার্থ সমূহ পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। মৌলিক পদার্থগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু নিয়ে গঠিত, কণা দ্বারা গঠিত। 2 নম্বর, একটি মৌলের বা মৌলিক পদার্থের সকল পরমাণু একই রকম। একটি মৌলের সকল পরমাণুর আকার বা সাইজ, বল ও রাসায়নিক ধর্ম একই। 3 নম্বর, তিনি বলছিলেন একটি মৌলের পরমাণুসমূহ অপর মৌলের পরমাণুসমূহ হতে ভিন্ন রকম। একটি মৌলের পরমাণুসমূহ অপর একটি মৌলের পরমাণুসমূহ হতে কি ভিন্ন ভিন্ন, অর্থাৎ ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর আকার, বল ও ধর্ম ভিন্ন ভিন্ন। 4 নম্বর, যৌগিক পদার্থসমূহ একের অধিক মৌলিক পদার্থ দিয়ে গঠিত। ইতিমধ্যে আমরা যৌগিক পদার্থ নিয়ে যে আলোচনা করছিলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে যৌগিক পদার্থকে ভাঙলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। তিনি সেটা বলছিলেন, যৌগিক পদার্থসমূহ একের অধিক মৌলিক পদার্থ দিয়ে গঠিত। বিভিন্ন মৌলের পরমাণুসমূহ সরল অনুপাতে যুক্ত হয়, যৌগিক পদার্থ বা যৌগ তৈরি করে। 5 নম্বর, একটি রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুসমূহের সৃষ্টি, নতুন করে সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধু একে অপরের সাথে যুক্ত হয়ে
যুক্ত হয় বা একে অন্য থেকে আলাদা হয়। অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়ায় যখন ভিন্ন ভিন্ন পরমাণু যুক্ত হয়ে ভিন্ন ভিন্ন যৌগ তৈরি করে, সেক্ষেত্রে কোনো নতুন পদার্থ এখানে সৃষ্টি হয় না, আবার কোনো পদার্থ ধ্বংস হয় না, শুধু পুনর্বিন্যাস ঘটে, আলাদা হয়, ভিন্ন ভিন্ন হয়ে ভিন্ন ভিন্ন যৌগ তৈরি করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হলো ডাল্টনের পরমাণুবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আজকের পাঠের আলোচ্য বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ডাল্টনের পরমাণুবাদটা ভালোভাবে আমরা শিখব। এটা আমরা শিখে মুখস্থ আমরা খাতায় লিখব, প্র্যাকটিস করব। নিশ্চয়ই তোমরা এটা ভালোভাবে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠের উপর আমরা একটা বাড়ি কাজ দেবো তোমাদেরকে, তোমরা বাড়ি কাজটা খাতায় লিখে রাখবে। আজকের বাড়ি কাজটা হলো মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থের পার্থক্য খাতায় লিখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বাড়ি কাজটা তোমরা শিখবে এবং খাতায় লিখবে। তাহলে আজকে এটুকু, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।